12-14 বছরের এরকম একটা কিশোরী, সাঁওতাল কিশোরী একদিন জঙ্গলে শালপাতা কুড়োতে গিয়ে আর ফেরেনি। আমরা যাদের বুদ্ধিজীবী টিভি বলে থাকি, তারা কখনো চিৎকার করেন, কখনো প্রয়োজনের সময় চুপ করে যান। এই জায়গাগুলোতে আমার একটু আপত্তি থাকে। ওখানকার আদিবাসী ছোট ছোট কিশোরী মেয়েরা জীবন জীবিকার তাগিদে শালপাতা কুড়োয়, এটা আমার নিজের চোখে দেখা। আমাদের বুদ্ধিজীবী একটা বিশেষ সময় বেরায়, আবার বিশেষ সময় ঢুকে যায় ভেতরে। তাদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন জাগে। তো এখন দেখি যে লিখছে একটা ছাপাতে দিয়ে দিচ্ছে, লেখা হয়ে যাচ্ছে, কবি বা সাহিত্যিকের সম্মান পেয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত না। আমাদের চারপাশের যে পরিবেশটা সেটা রাজনীতির আবহে ভরা। আর লেখালেখির ক্ষেত্রে পলিটিক্যাল যদি কেউ থাকতে পারেন, আমার মনে হয় সাহিত্যটা বাঁচে। প্রতিদিন কয়েক লক্ষ কবিতার জন্ম হচ্ছে পশ্চিমবাংলায়, কোনো সাহিত্য বোধহয় এত হয় না। এদের আমার মনে হয় না যে এদের পাঠক মনে রাখবে। এরা এই স্লোগান লিখতে পছন্দ করেন, তাই করে যাচ্ছেন। নমস্কার, দেখছেন আলাপ টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি তাপস মিশ্র মহাশয়কে, যিনি একজন সরকারি কর্মচারী। তার পাশাপাশি তিনি ছোটবেলা থেকে লিখে চলেছেন একের পর এক গল্প, নাটক। তিনি নজরুল স্মৃতি সম্মান ও বঙ্গ স্মৃতি সম্মানে ভূষিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। ধন্যবাদ। আলাপ টিভির সঙ্গে যুক্ত সমস্ত সদস্যদের আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এইভাবে ডাকার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য, যাতে আমি দর্শকদের সামনে উপস্থিত হতে পারি বা আমার লেখা অনেকের কাছে ছড়িয়ে যায়, পৌঁছে যায়। আপনার লেখালেখি তো একেবারে ছোটবেলা থেকেই। জানতে চাইবো প্রথম লেখার অভিজ্ঞতা কেমন ছিল? অ্যাকচুয়ালি প্রথম লেখা বলতে ছোটবেলায় ওই পদ্য টদ্য ছড়া টড়া লেখার একটা চেষ্টা করতাম, সেটা কিছুই হতো না। তো মাধ্যমিক পরীক্ষার পরে আমার প্রথম একটা নাটক মঞ্চস্থ হয়, আমার লেখা নাটক, আমার গ্রামে। সে সময় আমাদের গ্রামে খুব নাটকের চল ছিল, প্রচুর নাটক হতো প্রতি বছর। তো আমিও ছোট থেকে ঘুরঘুর করতাম 6-7 থেকে। তো আমিও ছোটখাটো রোল পেয়েও যেতাম, ওরা সুযোগ টুযোগ দিত। তো প্রথম নাটকেই আমার হাতে খড়ি, সেটা মাধ্যমিক পাশের পর ওই 17 বছর বয়স টয়স হবে, দুনিয়া থেকে দূরে আমার গ্রামেই আমার নাটকটা হয়। এবং সেটা থেকে আমার লেখালেখিতে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে, এরকম বলা যায়। সদ্য প্রকাশ পেয়েছে আপনার নতুন বই মহুল। এই বইটি সম্পর্কে আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, এটা আমার লেখা প্রথম উপন্যাস। এর আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমার দুটো বই প্রকাশ পেয়েছে, 10টি গল্পের সংকলন ফারেসা খাতুন এবং 50টি কবিতার সংকলন আকাঙ্ক্ষা জেগে আছে। উপন্যাস হিসাবে এটা আমার প্রথম। এটার ব্যাকড্রপ অ্যাকচুয়ালি জঙ্গলমহল। মহুল কেন্দ্রীয় চরিত্র, উপন্যাসের নায়িকা, এর নামেই নাম। এটি নাগরিক চরিত্র। তার কর্মজীবনের পথ পরিক্রমায় জঙ্গলমহল বারবার ফিরে ফিরে এসেছে। জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত মানুষদের সান্নিধ্যে মহুল এসেছে, তাদের ভালোবাসায় সম্পৃক্ত হয়েছে, তাদেরই একজন হয়ে উঠেছে। অ্যাকচুয়ালি ওই সমস্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনধারা, তাদের আর্থসামাজিক পরিকাঠামো ওইখানে গিয়ে ঘুরে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। ওখানকার আদিবাসী ছোট ছোট কিশোরী মেয়েরা জীবন জীবিকার তাগিদে শালপাতা কুড়োয়, এটা আমার নিজের চোখে দেখা। 12-13 বছরের এরকম একটা কিশোরী, সাঁওতাল কিশোরী একদিন জঙ্গলে শালপাতা কুড়োতে গিয়ে আর ফেরেনি। সে ধর্ষিতা হয় এবং তাকে মেরে ফেলা হয়। তথাকথিত সভ্য সমাজ, তাদের লোকেরা, যাদের আমরা সভ্য বলে শিক্ষিত বলে দাবি করি, একটি অসভ্য নামে চিহ্নিত যে শ্রেণী কিংবা অশিক্ষিত তথাকথিত সভ্য নয় যারা, তাদেরই সম্মান, তাদেরই ইজ্জত নিয়ে টানাটানি করে এবং সভ্য অসভ্যের দ্বন্দ্বে মহুল কার পক্ষে। আপনিও এই গল্পের মহুল হতে পারেন যদি আপনার সেই মূল্যবোধ থাকে।
গল্প এখান থেকে শুরু হয়েছে এবং এগিয়ে চলেছে সময়ের স্রোতে। পাঠককেও সামিল হতে হবে এই গল্পে এই জন্য। যদি আপনার মূল্যবোধ থাকে তাহলে আপনি মহুল হতে পারেন। যদি সেটা না থাকে তাহলে আপনি মহুলের প্রতিপক্ষ। আপনাকে এই উপন্যাসে যেভাবে হোক আসতেই হবে। এই জন্য যে এটা একটা সামাজিক দলিল। আমি মনে করি, এবার পাঠক কি মনে করবেন সেটা তাদের উপর। অনেকেই বলেন যে কোনো কবিতা, সাহিত্য বা শিল্প সৃষ্টির ক্ষেত্রে একটা দুঃখ বা ক্রাইসিস অনেক বেশি কাজ করে। আপনার কি মনে হয়? না, আমার ক্ষেত্রে সেরকম কিছু মনে হয় না, বা সার্বিকভাবেও আমার সেরকম মনে হয় না। এমন নয় যে একটা শূন্যতা তৈরি হতে হবে। আমি একটা প্রেম করলাম, প্রেমটা ভেঙে যেতে হবে। একটা ব্রেকআপ হতে হবে, একটা শূন্যতা তৈরি হলো। আমার বাবা মারা গেল, একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়ে গেল। কিংবা সার্বিকভাবে সমাজের কোনো একটা ক্রাইসিস থেকে আমার মনে প্রচন্ড যন্ত্রণা তৈরি হলো। তারপরে আমি কলম ধরবো, আমি লিখতে বসবো, সেটা আমাকে তাড়িত করবে, সেটা আমার বুস্টার ডোজ হিসাবে কাজ করবে, নট দ্যাট। আমি সেরকমটা ভাবি না। যারা লিখতে পারে, যাদের বোধ আছে, যাদের ভাব ব্যঞ্জনা আছে, লিখতে একটা সময় দাঁড়িয়ে যায়। তার জন্য পেছন থেকে কাউকে না ঠেলা মারার দরকার আছে, না পারিপার্শ্বিক কিছু দরকার আছে। এটা একেবারে সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। যদিও আপনার এই প্রশ্ন আ অনেক অনেকের কাছে এরকম আমি শুনেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে। আমার ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি এবং আমি নিজেও মনে করি না এরকম কিছু ঘটা উচিত। যে লিখতে পারে সে লিখবে। যদি পাঠক গ্রহণ করে সে থাকবে, না হলে চলে যাবে। ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। শোনা যায় নবপ্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বা কবি বা লেখকদের মধ্যে পাঠাভ্যাস অনেকটা কমে যাচ্ছে। আপনার কি মনে হয়? এটা 100% ঠিক। এটাও আমার মনে হয় যে লিখতে হলে পড়তে হবে আগে। আমার চারপাশের অবস্থা সম্পর্কে আমাকে আগে জানতে হবে। কিরকম লেখন শৈলী চলছে সেগুলো বুঝতে হবে, সমাজকে বুঝতে হবে। তবে আমার লেখাটা আমি লিখতে পারবো বা ঋদ্ধ হতে পারবো। অনেকে আবার বলেন যদি আমি অনেক বেশি লেখা পড়ে ফেলি তাহলে আমার লেখার ক্ষেত্রে সেই সমস্ত জিনিসের একটা প্রভাব পড়বে। পড়লে পড়তে পারে। এটা তো একটা মশাল। রবীন্দ্রনাথ যে ভাবনায় উদ্বুদ্ধ হয়ে লিখেছেন সেই ভাবনা পরবর্তী সময়ে কারোর মধ্যে আসবে না, এটা তো হতে পারে না, বা তার লেখনীর মধ্যে আসবে না, এটা তো হতে পারে না। সেই মশালটা উত্তরোত্তর বয়ে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি পঠন যে অভ্যাসটা, এটা আমি একমত, এটা কমে গেছে এবং যার জন্য বাংলা সাহিত্য একটা বিশাল ব্যাপার, কিন্তু সেই জায়গায় দাঁড়ানো কঠিন হচ্ছে। আমি মনে করি পার্সেন্টেজের ভাগে যাব না, কিন্তু 80% বা 90% পড়তে হবে, বাকি 10% লিখতে হবে। আরো এইখানে একটা কথা আমার বলা দরকার যে মানে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, যে লেখা লিখে কিছুদিন না ফেলে রাখলে সেই লেখাটা দাঁড়ায় না। তারপরে বারবার সেই লেখাটা দেখতে হবে। এখন দেখি যে লিখছে একটা ছাপাতে দিয়ে দিচ্ছে, লেখা হয়ে যাচ্ছে, কবি বা সাহিত্যিকের সম্মান পেয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত না। লেখালেখি ছাড়া আপনার অন্য কোনো প্যাশন আছে? এমনি জঙ্গলে ঘুরতে ভালো লাগে। সেটা এই উপন্যাস পড়লে বোঝা যাবে যে কতবার কতভাবে না ঘুরলে এরকম একটা উপন্যাস লেখা যায় না। এরকম একটি বলতে আমি এটা বলছি না যে এটা এই উপন্যাসটা একটা বড় কিছু। তো এটা আমার অভিজ্ঞতার থেকে কিছু তো এখানে এসছে। তো ঘুরতে ভালো লাগে। সেটা জঙ্গল, অন্য কিছু নয়। তবে আমার অভিনয় করতে ভালো লাগে। আমি যাত্রাদলে অভিনয় করেছি ২ বছর এবং যাত্রাদলে একটা বইও লিখেছি। সেটা চলেছে ওর 'বারোয়ারি বধূ' বলে। সেই সময় যখন বিবিধ ভারতী সেন্টার ছিল। আমি কলকাতার শুধু নয়, আমি সারা পশ্চিম বাংলার প্রায় জেলায় ঘুরে যাত্রা করেছি একসময়। তখন ওই ৳৩, ৳৫, ৳২, ৳১ র টিকিট হতো। আর আমি তাপস কুমার তখন বিবিধ ভারতীতে পাবলিসিটিও দিত। তো সে হয়েছে। তো এখন না তো আর নাটক করার মতন বা যাত্রা থিয়েটার করার মতন আমার এই ভেতরে আছে। সুযোগ পেলে, কারোর ডাক পেলে আমি কিন্তু গিয়ে পৌঁছে যাবো। ছোট রোল, বড় রোল এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এটাই আমার ভালো লাগা। এটাই প্যাশন। আপনার এই লেখালেখির অনুপ্রেরণা কে বা কি, যদি একটু বলেন? অনুপ্রেরণা বলতে এটা একেবারে পোশাকি প্রশ্ন। অনুপ্রেরণা কথাটাও খুব পোশাকি বলে আমার মনে হয়। অনুপ্রেরণার প্রয়োজন হয় না। নিজের তাড়না থেকেই আমি লিখি। আমার ক্ষেত্রে কোনো অনুপ্রেরণা
কখনো কেউ ছিল না। ওই ছোটবেলায় যখন এই পদ্য টদ্য লিখতাম, ওই তখন ওই বাবা ওই কড়ি গুনে গুনে মাত্রা দেখাতো। সেসব জটিল অঙ্ক মনে হতো, সেসবে আমি ছিলামও না। তো আমার সেরকম অর্থে কোনো অনুপ্রেরণা নেই। তবে অনেক ঘটনা থাকে যেগুলো লিখতে লিখতে বেশ ঠেসে ধরে, ভালো লাগে এবং উজ্জীবিত হয়ে লেখাটা আরো সমৃদ্ধ হয়। কিন্তু সেই অর্থে কোনো অনুপ্রেরণা নেই। আপনি তো নজরুল পুরস্কার পেয়েছেন, বঙ্গ সাহিত্য সম্মানে ভূষিত হয়েছেন। সেই জন্যই আপনার কাছে একটা প্রশ্ন, বড় কাগজে লেখা ছাপা হওয়া, আলো, মঞ্চ একজন লেখক বা সাহিত্যিকের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ বা আবশ্যক বলে মনে হয় আপনার? না, বড় কাগজে লেখা প্রকাশ হলে তো ভালো লাগবে, একটু নামটাম হয় তাড়াতাড়ি, আর একটু পুরস্কার টুরস্কার পেলে ভালো লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে, পুরস্কার কোনো সাহিত্যের মাপকাঠি হয় না। বা এই একটা বই, এই বইটা লেখার জন্য আমি একটা সাহিত্যের বড় পুরস্কার পেয়ে গেলাম এবং তাতে এই বইটা দাঁড়িয়ে গেল বা এই বইয়ের মান নির্ণয় হয়ে গেল, আমার ব্যক্তিগতভাবে সেটা একদমই মনে হয় না। ওই পুরস্কার টুরস্কার পেলে ভালো লাগে, খুব বড় বড় পত্রিকা নাম ছাপালে, লেখা ছাপালে ভালো লাগে। কিন্তু ঘটনা হচ্ছে, বড় পত্রিকা বলতে আমরা যেগুলো বুঝি একেবারে বাংলা সাহিত্যের প্রতিনিধি স্থানীয় পত্রিকা, সেগুলো আমাদের ক্ষেত্রে যদি একটা লেখা পাঠায় ৮ মাস, ওরা পাবলিসিটি দিয়ে দেয়, ৮ মাস ১০ মাস ওয়েট করতে হবে। তো এইরকম মানসিকতা নেই এবং সেখানে অনেক রকম ঘটনার ঘনঘটা থাকে বলে শুনেছি। সত্যি মিথ্যা পেছনে যাই থাক না কেন, তবে ভালো লাগে বড় লেখায় যদি আমার লেখা ছাপানো হয়, ভালো লাগে। একজন সৃজনশীল ব্যক্তির কি সব ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলা উচিত বা মুখ খোলা সম্ভব? কারণ অনেকেই বলেন যে কোনো ঘটনার ক্ষেত্রে এই লেখক কিছু বললেন না, ওই কবি কিছু বললেন না, সাহিত্যিক কিছু বললেন না। আমার মনে হয় যারা লেখেন তাদের বক্তব্যের মাধ্যমটা লেখা। একটা সমাজে একটা ঘটনা ঘটলো, তার জন্য আমি প্রতিবাদ করতে চলে যাব, আমি স্লোগান শাউটিং করব, আমি একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে যাব, তাহলে আমি আর সাহিত্যিক নই, আমি লেখক নই। সম্পূর্ণ আমার নিজের কথা বলছি। প্রতিবাদটা তার, প্রতিবাদের জন্য তার তো একটা মাধ্যম রয়েছে, সেটা কলম। এখন প্রেক্ষিত পাল্টে যাচ্ছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন লেখক বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না প্রতিটি ঘটনায় লেখক, সাহিত্যিক এদের গিয়ে মুখর হতে হবে। যদি মুখর হতে হয়, তাদের জন্য একটা শক্তিশালী হাতিয়ার দেওয়া আছে, সেটা কলম। আর একটা কথা এরই পাশাপাশি বলি যে, একজন লেখক, একজন সাহিত্যিক, সেও তো একটা সমাজের অংশ। আমরা যাদের বুদ্ধিজীবী টিভি বলে থাকি, তারা কখনো চিৎকার করেন, কখনো প্রয়োজনের সময় চুপ করে যান। এই জায়গাগুলোতে আমার একটু আপত্তি থাকে। আমার আপত্তি নেই, কারো কিছু যায় আসে না। যেভাবে সময় চলছে, সময়ের প্রভাবে গড্ডলিকা প্রবাহের মতো সবাই যেরকম ভেসে যাচ্ছে, আমি হয়তো একটু থেমে দাঁড়িয়ে গেলাম, একটু ভাবলাম, ব্যতিক্রম। এই ২-১ জন যদি হয় তো ভালো হয়। কিন্তু সবটাই হতে হবে তার লেখনীর মাধ্যমে, কিংবা যদি কেউ ছবি আঁকে তার পেন্টিং এর মাধ্যমে। কিন্তু সেটা তো আমাদের এখানে হয় না। আমাদের বুদ্ধিজীবী একটা বিশেষ সময় বেরায়, আবার বিশেষ সময় ঢুকে যায় ভেতরে। তো তাদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন জাগে, তখনই প্রশ্ন জাগে মূল্যবোধ নিয়ে। একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা কতখানি বলে মনে হয় আপনার? একজন লেখক বা সাহিত্যিক বা কবি, তারা সমাজেরই অংশ। প্রথমে তারা নাগরিক, তারপরে লেখালেখি করে। একজন নাগরিক হিসাবে সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং লেখক হিসাবে সমাজ তাদের কাছ থেকে একটু বাড়তি কিছু আশা করে, যে উনি লেখক, উনি কিছু বললে একটা বিশাল অংশের মানুষ সেটা শুনবে। তো তবে তাদের মাধ্যমটাই সেই লেখা, লেখক, সাহিত্যিক, কবির কাছে। তবে এমন কিছু লেখার মধ্যে আসা উচিত না যেটা সৃজনশীলতাকে নষ্ট করবে। যেমন একটা ধর্ষণের ঘটনা ঘটলো, আমি যদি সাহিত্যিক হিসাবে একটা বিশাল একটি ধর্ষণ এবং কিছু কথা এরকম একটা হেডলাইন করে দিই, সে বইটা বেশি কাটতি হবে, তার মধ্যে ধর্ষণের একটা ঘটনা তুলে রেখে কিছু কিছু করে দিলাম, সেটা ভালো সাহিত্য হয় না। লিখতে লিখতে তার কিছু আসতেই পারে, কারণ সমকালকে অস্বীকার করা যাবে না। তো সেক্ষেত্রে
তাদের মাধ্যমটা সমস্ত ক্ষেত্রেই যার যা হাতিয়ার আছে সেটাকে কাজে লাগানো, এটাই আমার মনে হয়। বর্তমান সময়ে অনেকেই দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় বেশি লেখালেখি করেন। আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন, সোশ্যাল মিডিয়া নাকি পত্র-পত্রিকা? না, সোশ্যাল মিডিয়া তো এসেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার বলতে আমি ওই ছাপার অক্ষরে লেখাটাকে বেশি প্রাধান্য দিই। তার মানে সোশ্যাল মিডিয়ায় যারা লেখেন আমি তাদের লেখা পড়ি, কিন্তু নিজে দিতে খুব একটা পছন্দ করি না। অনেক অভিনেতা, কবি, সাহিত্যিক বলেন, "আমি বাপু রাজনীতি অত পছন্দ করি না, রাজনীতি আমার ভালো লাগে না।" একজন মানুষের কি সত্যি অ্যাপলিটিক্যাল হওয়া সম্ভব? না, মানুষের সম্ভব আর উচিতের মধ্যে তফাৎ রয়েছে। তো সেক্ষেত্রে অ্যাপলিটিক্যাল হওয়া হয়তো সম্ভব নয়, কারণ আমাদের চারপাশের যে পরিবেশটা সেটা রাজনীতির আবহে ভরা। আমি যখনই কথা বলবো, কোনো একটা পক্ষ নিয়ে বলতে হবে। যদি নিরপেক্ষ থাকি তাহলে সেটাও একটা পক্ষ। সুতরাং আর অ্যাপলিটিক্যাল হওয়ার অর্থ যদি আমার লেখার মধ্যে সেই পলিটিক্সটা চলে আসে, তখন উৎকৃষ্ট সাহিত্য থাকে না। তো সাহিত্য ধর্মিতা নষ্ট হয়। তো তার জন্য সাহিত্য না লিখে ফ্ল্যাগ নিয়ে রাস্তায় চিৎকার করা ভালো, সেটাও অনেকে করেন। সেক্ষেত্রে সাহিত্য থেকে সরে আসা ভালো। তো সুতরাং আর লেখালেখির ক্ষেত্রে পলিটিক্যাল যদি কেউ থাকতে পারেন, আমার মনে হয় সাহিত্যটা বাঁচে। সাহিত্য এবং রাজনীতি দুটোর সংমিশ্রণে সাহিত্যও নষ্ট হবে, রাজনীতিও নষ্ট হবে। দুটো জীবনের আলাদা আলাদা ক্ষেত্র। যদি কেউ বাঁচিয়ে চলতে পারেন, তিনি ভালো স্রষ্টা হবেন। কেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ব্যক্তিগত জীবনে সুনীল গঙ্গোপাধ্যায় যে পন্থী হোক না কেন, তো তার লেখা পড়ে তো আমরা বুঝতে পারি না তিনি কোন পন্থায় ছিলেন। আবার বর্তমান দিনের বিখ্যাত লেখক যারা নাম করে গেছেন, তাদের লেখায় সরাসরি রাজনীতি এসছে। এদের আমার মনে হয় না যে এদের পাঠক মনে রাখবে। এরা ওই স্লোগান লিখতে পছন্দ করেন, তাই করে যাচ্ছেন। আপনি তো এতক্ষণ নিজের লেখালেখি নিয়ে অনেক কথাই বললেন। কিন্তু আপনি লেখেন কেন যদি বলেন? না, যদি বলি যে আমি না লিখলে বাংলা সাহিত্যের সর্বনাশ হয়ে যাবে, বাংলা সাহিত্যটা নদী নয়, সমুদ্র, বিশাল সমুদ্র, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, বাঘা বাঘা লেখা এখান থেকে জন্ম নিয়েছে, অনেক বড় সম্ভার রয়েছে এখানে। আমি মূলত লিখি নিজেকে দেখার জন্য। আমার সৃষ্টি আমার কাছে আয়নার মতো। আমি নিজেকে দেখি, নিজের মুখ দেখি, নিজের শরীর দেখি, নিজেকে দেখি, আমার ভেতরেরটাকে প্রতিদিন দেখি। এবং দেখতে দেখতে একটা দিন যায়, আমার ভালো লাগে, আমি উজ্জীবিত হই পরের লেখাটার জন্য। নতুন যে সমস্ত ছেলেমেয়েরা লেখালেখি করছে বা লেখালেখি করতে আসছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? পড়তে হবে প্রচুর। আমি তাহলে এখানে একটা কথা বলি, কাউকে উপদেশ দেওয়ার জন্য না, কিছু না। এখন পশ্চিমবাংলায় 10-11 কোটি মানুষ, সবাই লিখছে, অন্তত কবিতা লিখছে 8 থেকে 80 সকলে। প্রতিদিন কয়েক লক্ষ কবিতার জন্ম হচ্ছে পশ্চিমবাংলায়। কোনো সাহিত্যে বোধহয় এত হয় না। তবে ম্যাক্সিমামই এগুলো অকবিতা। কারণ আমি কবিতা বুঝি না, লিখি 2 লাইন। এই কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, এগুলো 100 বছর আগের রবীন্দ্রনাথ। এখানে সেটা একটা ব্র্যান্ড। 100 বছর পরে আমি যদি সেই ছন্দ ছড়া মিলিয়ে লেখার চেষ্টা করি, তাহলে সেটা কবিতা হয়ও না, দাঁড়ায়ও না। আর আমরা না বুঝে এগুলো করে যাচ্ছি দিনের পর দিন। এখন যদি আজকালকার যারা প্রতিষ্ঠিত কবি, তাদের লেখাটেখাগুলো না পড়ার ফলে এগুলো হচ্ছে। আগে কি হতো, একটা ছন্দ মেলাতেই হবে। এই দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। এই লেখাটা যদি আজকের দিনে লেখা হয়, চলবে না। ওটা একটা ব্র্যান্ড, 100 বছর আগে তৈরি হয়ে গেছে রঞ্জন মল্লিকের হাত ধরে। এখনকার ঘরানা পাল্টেছে, কবিতার আঙ্গিক পাল্টে গেছে, ছন্দ, কবিতা, শরীর বেয়ে, মানে নদী যেমন গতিপথ অভিমুখ পরিবর্তন করে, ছন্দ সেরকম ভাবে চলেছে। এবং যেটাকে আমরা গদ্য ছন্দ বলি, গদ্য ছন্দেরও কিন্তু একটা কাব্য সুর আছে, সেই বোধটা থাকা দরকার। সেই বোধটা না থাকার ফলে আমরা প্রচুর কবিতা লিখে যাচ্ছি। আমার একটা কবিতার বই বেরিয়েছে, ও কিছু হয়নি,
তো একটু পড়ে টড়ে লেখা ভালো, তবুও একটা কথা আমার এখানে বলবো যে এই পাড়ার দোকানে আড্ডা মারাচ্ছে এটা বরং ভালো। এটা আগামী দিন, আগামীকাল, ভাবিকাল এটাকে নিক বা না নিক, বর্তমানে এর মধ্যে থাকা তবু ভালো, তবে একটু পড়াশোনা করা ভালো।